নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনে নিন সোহম মজুমদারের লেখা একটি নতুন গল্প। গল্পের নাম নীরবতার গল্প। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে সোহম মজুমদারের লেখা গল্প নীরবতার গল্প। সম্পর্ক কখনো অতিমাত্রিক গভীর সংজ্ঞার উপাখ্যানের বদলে ক্ষণিকের আকস্মিক সাক্ষাৎরূপী যে অনুগল্প তৈরি হয়, পরে গিয়ে সেটা গভীর গল্পের ন্যায় একেবারে মৃত্যু অবধি একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ করে। আবার কোনো এক কারণে কিংবা অকারণে ছিঁড়েও যায়। বলা চলে ওই 500 থেকে 1000 শব্দের অনুগল্পের শেষ লাইনেই দাঁড়িয়ে পড়ে যায়। তখন মনে হয় কেন এমনটা হলো। আবার তখনই মনে হয় এমনটাই হওয়ার ছিল। সম্পর্ক যে দৃশ্যমান দড়ির মতন একে অপরকে সবসময় বেঁধে রাখে না, অদৃশ্যমানতায় মুক্ত অনন্ত পথেও বেঁধে রাখে। এক্ষেত্রে, আমার ক্ষেত্রে ওই দ্বিতীয় কথাটাই খাটে। তবুও আমি এতেই খুশি। এতেই ঈশ্বরের কাছে আমি অনেক কৃতজ্ঞ। পারতপক্ষে হয়তো ভালোবাসা বুঝেছি আক্ষরিক অর্থে কি। তারিখ 20 সেপ্টেম্বর 2008। নোটবুকে পেনের খসখস শব্দ থামিয়ে সুধা সিন্ধু ভৌমিক নিজের শরীরের অর্ধেকটা এলিয়ে দিল চেয়ারের গায়ে। রাত গভীর, বাইরের পরিবেশটা কেমন জানি ঘোলাটে হয়ে আছে। মাঝে মাঝে মৃদু জল বাতাস ঘরের মধ্যে ঢুকে প্রবাহিনী শৈল্পিক ভঙ্গিতে খেলে বেড়াচ্ছে। সুধা সিন্ধু পাত্তা দিল না। চেয়ার ছেড়ে উঠে জানলার কাঠের পাল্লাগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার আগে জানলা দিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে একবার চাইল। দেখল পাড়ার কতগুলো কুকুর রাস্তার উপরে বিক্ষিপ্তভাবে শুয়ে আছে। ওপাশের রাস্তাটা বাঁশ দিয়ে ঘেরা, তার উপর কালো তিরপল দিয়ে ঢাকা। এখনো ওই ঢাকা অংশের ভিতর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। সামনের মাসে পুজো, তাই জোর কদমে কাজ চলছে। ক্লাব কর্তৃপক্ষের একাগ্রতা ও শিল্পীর শৈল্পিক গুণে ওদের এই পাড়ার পুজোটা বাজার শহরে বেশ জায়গা করে ফেলেছে এই কবছরে। সুধা সিন্ধু ওইদিকে একবার চেয়ে মৃদু হাসল, অস্ফুটে বলল, পুজো আসছে। ফিরে এসে আবার ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জগতের ঘেরা টোপে প্রবেশ করল। কোথায় পুজোর আমেজ, কোথায় হই হট্টগোলের রোল। চারিদিকে শুধুই নিস্তব্ধতা। বাইরে এক নাগারে ঝিঁঝি পোকা ডেকে চলেছে। ফতুয়ার পকেটে হাত ঢুকিয়ে একটা বিড়ির প্যাকেট বার করলো। সেখান থেকে একটা বিড়ি বার করে সেটা ধরিয়ে টেবিল ল্যাম্পের হলুদ আলোয় একটু আগে খসখস করে যা লিখছিল তার দিকে কেমন যেন এক ভঙ্গিমায় তাকিয়ে রইল। তারপর রেডিওর ভলিউমটা কমিয়ে গান শুনতে লাগলো। কেন জানি এর মধ্যেই ও নিজের ভালোবাসাকে আস্বাদন করে। জীবন নাটকের ছদ্মবেশে ভালো উপভোগ্য আছে তাই বা কি। ওর ভালোবাসাটা কোনো কালে উভয়পাক্ষিক ছিল না। সম্পূর্ণরূপে একপাক্ষিকতার মাত্রাতিরিক্ত গভীরতা ছিল বেশি। কষ্ট যে পেয়েছে তা নয়, কিন্তু ওর ভালোবাসাটা ছিল শুদ্ধ থেকে শুদ্ধতর। এখন শুধু অপেক্ষা। কিসের জন্য, কার জন্য জিজ্ঞাসা করলে সুধা সিন্ধু একটা গানের লাইন শূন্য দৃষ্টিতে আওড়ায়। कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। ওর এই উদাসীনতার মধ্যেও কে যেন এখনো বিরাজ করে থাকে, কিন্তু তার ঠিকানা ওর কাছে কেন?
আমাদের কাছেও জানা নেই যে শেষবারের পরেও আর একটা শেষ সাক্ষাৎকার করিয়ে সব কিছু ডিলিট করে দেওয়া হবে, যাদের রিসাইকেল বিন থেকে ওই স্মৃতি সাক্ষাৎকার আর রিস্টোর করা না যায়। সুধা সিন্ধুর বর্তমান তো এই, ভবিষ্যৎ কি তা আমার জানা নেই, আর প্রেডিকশনের মধ্যেও নেই তখন এই অতীতের কাহিনীটা বলি, যার জন্য এই বর্তমান অবস্থা এবং তৎসহিত আনপ্রেডিক্টেবল ফিউচার। এক বছর আগের কথা, তখন পরিবারের হাল আরও পাকাপাকিভাবে ধরতে সুধা সিন্ধু ক্লার্কের চাকরির পাশাপাশি সপ্তাহে 2টো টিউশন করত। সপ্তাহের 3টি দিন সুধা সিন্ধু অফিস থেকে ফিরতি পথেই পড়িয়ে যেত, আর বাকি একটা দিন অর্থাৎ রবিবার বিকেলটা সবাই যখন অলস অবসর সময় কাটাচ্ছে তখন সুধা সিন্ধু সাইকেল নিয়ে যেত পড়াতে। সাইকেল জিনিসটা সুধা সিন্ধুর বরাবরই পছন্দের। আজকের গল্পের সূত্রপাত হয় সেই থেকে। সুধা সিন্ধু যে 2টো বাড়িতে পড়াতে যেত তার মধ্যে একটা ছিল অবস্থাপন্ন একান্নবর্তী পরিবার, কিন্তু বাড়ি ঘর আলাদা ছিল। যথারীতি কোনো এক বর্ষণমুখর রবিবার বিকালে সুধা সিন্ধু ছাতা মাথায় লম্বা গেট পেরিয়ে যখন ওর স্টুডেন্ট রাজীবের বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন উল্টো দিকের বাড়ি থেকে গানের সাথে নূপুরের ছনছন শব্দ কানে আসে। রবীন্দ্র নৃত্য নাট্য যত সম্ভব। রবি ঠাকুর মানুষটাই এমন, প্রত্যেকটা ক্ষেত্রেই উনি ভিন্ন রোম্যান্টিসিজম তৈরি করে গেছে। সুধা সিন্ধু একবার ইতিউতি চেয়ে উৎস সন্ধানের চেষ্টা করল, কিন্তু কিছু দেখতে পেল না। আসলে দোতলাটা নিচু হওয়ার দরুন বাম দিকের যে জানলাটা আছে ওটা দিয়ে সাজানো গোছানো সুন্দর সুসাদৃশ্য একটা ঘরের প্রায় অনেকটা দেখা যায়। শব্দটা যত সম্ভব ওইখান থেকেই আসছে। অগত্যা অনুসন্ধানে ব্যর্থ সুধা সিন্ধু গন্তব্য বাড়ির অন্দরে ঢুকল। পড়িয়ে বেরোবার পথে একবার কৌতূহলী দৃষ্টিতে তাকালো। দেখল ঘর সোজাসুজি আয়নার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বিনুনি করা লম্বা চুল, পরনের শাড়ি আর নাচের অলংকার। কেমন জানি জোয়ার খেলে গেল সুধা সিন্ধুর মধ্যে। হাত ঘড়িতে দেখল 7:15। আর দেরি না করে সুধা সিন্ধু সাইকেলের প্যাডেলে চাপ দিল। আজ সন্ধ্যার রাস্তাঘাট যেন একটু বেশি জমজমাট। ভিড় জিনিসটাই বড্ড অস্বস্তিকর। শুধু কে কার আগে যাবে এই তালে থাকে। ব্যস্ততা যেন চরমে থাকে এমন ভাব। অহেতুক হর্নের আওয়াজ, বড় বড় গাড়ির কালো ধোঁয়া মুখ অবধি খেয়ে সুধা সিন্ধু রাস্তার মোড়ে বিল্টুদার দোকানের সামনে সাইকেলটা থামিয়ে মুখ উঁচিয়ে হাঁক পারল, একটা চা দিও বিল্টুদা বলে সাইডে পাতা বেঞ্চের উপর বসল। বিল্টুদার দোকানে একটা টিভি আছে, সেখানে খবর চলছে। সে একই রোজগার খবরেও যেন মরচে ধরেছে। সুধা সিন্ধু একটা বিরক্তিসূচক শব্দ বের করে সেদিক থেকে নজর সরিয়ে নিয়ে পাশে রাখা বাসি দৈনিক খবরের কাগজটা তুলে চোখ বুঝতে লাগল। বিল্টুদা চা দিয়ে গেল। চা শেষে বিল মিটিয়ে দিয়ে সুধা সিন্ধুর বাড়ির দিকে রওনা দিল। আবার কাল থেকে শুরু হবে একঘেয়ে জীবন। আসলে এই বাঁধা ধরা চাকরি জীবনটাই এমন। মনের মধ্যে তীব্র একঘেয়েমি চলে এলেও না পারে মানুষ পুরোপুরি গিলতে। এইরকমই আবর্তনের সুরে আবার রবিবার এলো। রাজীবের বাড়ির সামনে এসে উল্টো দিকের বাড়িটায় চোখ পড়তেই সুধা সিন্ধুর মধ্যে কেমন যেন একটা অনুভূতি খেলে গেল। এমন অনুভূতি সুধা সিন্ধু কখনো অনুভব করেছে বলে ওর মনে পড়ে না। ও দেখলো সেই গতদিনের মেয়েটা জানলার সামনে দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। ভারী মিষ্টি দেখতে মেয়েটা। সেই মিষ্টত্ব অনেকটা রৌদ্রদীপ্ত বেলায় গাছের ছায়ার মতো।
অঙ্গ সঞ্চালনে একটা চঞ্চল্যতা রয়েছে। বিহ্বল চোখে সুধা সিন্ধু চেয়ে রইল। কিছু মুহূর্ত এভাবেই কেটে যায়। একটা সময় মেয়েটার সাথে চোখাচোখি হতেই সুধা সিন্ধুর বিহ্বল ভাবটা কেটে যায়, খানিকটা অপ্রস্তুতের মধ্যে পড়ে যায়। তারপর নিজেকে স্বাভাবিক করে ভেতরে ঢুকে পড়াতে শুরু করল। এইভাবেই বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ওই রবিবারের সময়ে মেয়েটার সাথে সুধা সিন্ধুর চোখাচোখি হতে লাগলো। প্রথম দিন চারেকের ক্ষুদ্র সাক্ষাতেই সুধা সিন্ধু সাধারণ সুন্দর ভদ্রস্থ বাড়ির মেয়ে হিসাবে একটু সুন্দর কমপ্লিমেন্ট দিয়ে ব্যাপারটা কাটিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ভগবানের হাতের পুতুল হিসাবে আমরা তো আর নিজে নাচতে পারি না, আমাদের দিক নির্দেশে নাচানো হয়। তো তেমনটাই হলো। আস্তে আস্তে সুধা সিন্ধু কেমন জানি দুর্বল হয়ে পড়ল ভিতরে ভিতরে। বাইরে সেটা প্রকাশ করতো না, এমনকি যখন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় হতো বাইরের সেই কাঠখোট্টা মার্কা ভাবধরা বজায় রাখত। কিন্তু ভিতরে সেই মুহূর্তে চলতে থাকতো জোয়ার। আস্তে আস্তে অপরিচিতার উপর আগ্রহী হয়ে ওঠা, অজস্র কৌতূহল বাসা বাঁধতে লাগলো সুধা সিন্ধুর মধ্যে। হয়তো সুধা সিন্ধুর মনে ধরেছে ওই মেয়েটাকে। পাশাপাশি বাড়ি হওয়ার দৌলতে নানাবিধ কথা কানে এসেই থাকে হরদম। এভাবেই সুধা সিন্ধু ওই মেয়েটার নামটা জানতে পেরেছিল। যখনই মেয়েটার মুখটা ভেসে ওঠে, আনমনে সুধা সিন্ধু নিজেকে যেন দুহাতের মধ্যে লুকিয়ে নেয়। সুধা সিন্ধু লিখত, ও মনে করত জীবনের সবচাইতে কমফর্ট মুহূর্ত কিংবা অনুভূতিগুলো শব্দবন্দি করা। এতে ওই অনুভূতিগুলোকে আরো গভীরভাবে রসাস্বাদন করা যায়। ভুল কোনো ভাবধারা মনের মধ্যে রাখেনি সুধা সিন্ধু। আসলে মনের যাবতীয় অনুভূতিগুলো অখিল শূন্যে ভাবুক একাকী কল্পনা করার চাইতে সেটা যদি কেউ শব্দবন্দি করে তাহলে ওদের স্থায়িত্বকাল বাড়ে। ওই শব্দে তারা জীবিত থাকে চিরকাল। কোনো বদ্ধ বছরের কোনো এক সময় যদি তারা বাতাস পায়, খুঁজে নেয় সেই স্রষ্টাকে যে কতগুলো অলিখিত ঋতুচক্রের আগে তাদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিয়েছিল। আবারও তারা ফিরিয়ে দিতে চায় সূক্ষ্ম স্রোতের পুরনো বহমানতায় তাকে মিশিয়ে। তাইও লিখত ওই মেয়েটাকে নিয়ে, দিনের অন্য মনস্ক অলস সময়গুলোতে লিখত এবং মনে মনে ভাবত একদিন এই লেখা, এই অনুভূতি তার কাছেও পৌঁছবে। নিরর্থক হলেও সুধা সিন্ধুর কাছে এটার অর্থ সমান গুরুত্ব ছিল। ভগবান বোধহয় শুনল ওর কথা। সেদিন ছিল অফিস হলিডে, তাই সুধা সিন্ধু ভাবল ছুটির দিন যখন আছে, সুবায়ন মানে ওর দ্বিতীয় ছাত্রকে পড়িয়ে দেওয়া যায়। ফলত অফিস ফিরতি বাকি অন্য দিনটায় একেবারে অফিস থেকে বাড়ি ফিরবে। সাইকেল নিয়ে একদিন দুপুর দুপুর করে পড়িয়ে বেরোনোর পথে রামসুন্দর মহাবিদ্যালয়ের সামনে ফাঁকা রাস্তায় হঠাৎ করে সুধা সিন্ধুর সাইকেলটা বাঁধ সাধল। সাইকেল থেকে নেমে দেখলো চেনটা মাঝখান থেকে কেটে গেছে। ভর দুপুরে চড়া রোদ। সুধা সিন্ধু বড্ড ফাঁপড়ে পড়ে গেল। সাইকেল দোকান কাছে পিঠে কোথাও নেই, প্রায় 1 কিলোমিটার দূরে। অগত্যা সুধা সিন্ধু সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে এগোতে লাগলো। হঠাৎ করে ওর নজরে পড়ল মহাবিদ্যালয়ের উল্টো দিকের ফাস্ট ফুডের দোকানের বাইরে পাতা চেয়ার টেবিলের দিকে নাকি কিছু খাবারের অর্ডার করেছে এবং তার জন্যই বসে আছে। সুধা সিন্ধু না দেখার ভঙ্গিতে রাস্তার সোজাসুজি মুখ রেখে এগোচ্ছে, কিন্তু প্রচন্ড কৌতূহল এবং ইচ্ছার বশে ও মুখ ঘুরিয়ে আরেকবার দেখল মেয়েটাকে। ব্যাস, আবার চোখাচোখি। সুধা সিন্ধু দেখল মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকেই। বড্ড অপ্রস্তুত হয়ে গেল সুধা সিন্ধু। কোনো রকমে চোখ সরিয়ে ও পেরিয়ে যাবে এমন সময় পিছন থেকে একটা মিষ্টি কণ্ঠের আহ্বান শুনতে পেল। এই যে শুনছেন, এই যে মাস্টার মশাই। সুধা সিন্ধু পিছন ফিরে অবাক হয়ে না বোঝার ভান করে তাকালো মেয়েটার দিকে।
তারপর নিজেকে নির্দেশ করিয়ে ঈষৎ কেঁপে যাওয়া সুরে বলল, আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। এদিকে আসুন। দোকানের সামনে সাইকেলটা স্ট্যান্ড করে সুধা সিন্ধু আড়ষ্ট কাঠের পুতুলের মতন হাঁটার ভঙ্গি নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ালো। ভিতর ভিতর রক্ত যেন শরদের ঝংকার ধ্বনিতে বুকের মাঝখান দিয়ে হিল্লোল তুলতে থাকলো। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, হাত দুটো মুঠো বন্দি। সুধা সিন্ধু এতটাও আশা করেনি। সে কোনো রকমে বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? আরে দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন। সুধা সিন্ধু উল্টো দিকের চেয়ারটা টেনে বসল। কিছু মুহূর্ত কেটে গেল। প্রত্যেকটা মুহূর্ত যেন সুধা সিন্ধুর কাছে 1 ঘন্টার মতো লাগতে লাগলো। সুধা সিন্ধু মনে মনে ভাবল, কি জানি কেন ডাকলো মেয়েটা। পড়াতে গিয়ে চোখাচোখি হওয়ার সময় মাঝে মাঝে ওই ভুলে এভাবে ভদ্রস্থ বাড়ির মেয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। সেটা নিয়ে কিছু বলবে কি? যদি অপমান করে? 7-5 ভাবতে ভাবতে সুধা সিন্ধুর কেমন জানি ভিতর ভিতর ভয় লাগতে শুরু করলো। আচ্ছা, আপনি রাজীবের টিউশন টিচার না? আমি অনুলেখা। এই সামনের একটা বাড়িতে আমি নাচ শেখাই। রাজীব আমার কাকাতো ভাই। ভারী বিচ্ছু ছেলেটা, পড়াশোনায় একদম মন নেই। পরিচয়টা না দিলেও চলত। সুধা সিন্ধুর কাছে এগুলো অজানা নয়। কিন্তু মেয়েটা কি রাজীবের কমপ্লেন করতে ওকে ডাকলো নাকি অন্য কোনো কারণ আছে? সরাসরি তো আর প্রথম বাক্য বিনিময়ে মূল কথায় আসা যায় না। তার জন্য কিছু ইন্ট্রোডাকশন দিতে হয়, যার জন্য মেয়েটা রাজীবের প্রসঙ্গটাই টেনে আনলো বোধ হয়। সুধা সিন্ধু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ ওই আর কি, ভারী পাঁজি। আমি তাহলে উঠি, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের বলুন তো? অন্য সময় যখন কারোর দিকে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকেন, তখনই তাড়াহুড়োর কথা মনে পড়ে না মাস্টার মশাই? যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। অনুলেখার কথাটা শুনে সুধা সিন্ধু রীতিমতন হকচকিয়ে গেল। ভিতর থেকে একেবারে ফ্রিজ হয়ে গেল। সুধা সিন্ধুর এই করুণ পরিস্থিতি দেখে মেয়েটার হাসি পেল। সুধা সিন্ধু দেখলো মেয়েটা কেমন জানি মিচকি মিচকি হাসছে। কি করবে, কি বলবে সুধা সিন্ধু ভেবে উঠতে পারছে না। মাথা একেবারে নিচু। মেয়েটাও বোধ হয় এতটা আশা করেনি। মনে মনে ভাবলো, বড্ড লাজুক ছেলেটা। অনুলেখা বলল, আরে এত ঘাবড়াচ্ছেন কেন? ভয় নেই। আর আপনি তো কোনো মস্ত বড় অপরাধ করেননি। যখন পড়াতে যান আমার দিকে একটু ড্যাব ড্যাব করে তাকান শুধু। এই বলে অনুলেখা হেসে উঠল। ভারী অদ্ভুত মেয়ে তো, কি যে চাইছে বলতে সেটা এখনো সুধা সিন্ধুর কাছে অস্পষ্ট। এরপর যে কথা অনুলেখা বলল সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমাকে কি আপনার ভালো লাগে? দেখুন মাস্টার মশাই, আমি অত ফর্মালিটি পছন্দ করি না। যা বলি একদম স্পষ্ট। আমি স্পষ্ট বক্তা। সে আপনি হলেনই বা মাস্টার মশাই? না মানে, মিথ্যে কথা বলছেন আপনি। শুনুন, মেয়েদের থেকে কিন্তু কিচ্ছু লুকোনো যায় না। আর মাথা ওভাবে নিচু করে আছেন কেন? আমি কি ভূত বা ওই জাতীয় কিছু নাকি? অনুলেখার এই কথায় যেন সুধা সিন্ধু একটু বল পেল। ও আস্তে আস্তে মুখ তুলে চাইল অনুলেখার দিকে। 1000টা হাতুড়ি দিয়ে কেউ যেন একসঙ্গে আঘাত করতে লাগলো সুধা সিন্ধুর বুকে। অনুলেখা দেখলো সুধা সিন্ধুর মুখ পুরো লাল, ঘামে মুখ পুরো ভিজে গেছে। অনুলেখা ব্যাগ থেকে ওর রুমালটা বার করে সুধা সিন্ধুর দিকে এগিয়ে দিল। নিন, মুখটা মুছুন। একটু ইতস্তত করে সুধা সিন্ধু রুমাল নিয়ে এবড়ো খেবড়ো ভাবে মুখের উপর বুলিয়ে নিল। তারপর অতি কষ্টে বলল, আচ্ছা তাহলে উঠি। হুড়মুড়িয়ে চেয়ার ছেড়ে উঠে কোনো উত্তরের প্রত্যাশা না করে সুধা সিন্ধু সাইকেল নিয়ে দৌড় লাগালো। যাওয়ার সময়ও শুনতে পেল মেয়েটা হেসে হেসে বলছে, আরে আরে কোথায় চললেন মাস্টার মশাই? কথা যে পড়ে রইলো।
সেদিন বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল সুধা সিন্ধুর। বাড়ি ফিরে একটু ধাতস্থ হতে সময় লেগেছিল বইকি। দুপুরে যথারীতি খাওয়া দাওয়া করে সুধা সিন্ধু ছাদে গেল। দেখল আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে, ফুরফুরে ঠান্ডা বাতাস বইছে। ছাদের আলসের গায়ে সুধা সিন্ধু হেলান দিয়ে দাঁড়ালো। দূর অবধি বিস্তৃত নগরের সীমানা। ফতুয়ার পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে দেখল তাতে একটাও সিগারেট অবশিষ্ট নেই। ফাঁকা বাক্সে হাত গোনার মতন করে গুঁড়ো তামাক পড়ে রয়েছে। বাক্সের মুখটা একবার বন্ধ একবার খুলতে লাগলো সুধা সিন্ধু। তারপর সেটাকে দুমড়িয়ে মুচড়িয়ে লক্ষ্যহীনভাবে ছাদের একটা কোণে ছুঁড়ে ফেলল। একটা মোটা জলের বিন্দু ওর হাতের উপর পড়ল, তারপর আর একটা। বৃষ্টি শুরু হলো দিনের শেষ লগ্নে। ঘরে ঢুকে ফ্যানের সুইচ অন করে বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিল সুধা সিন্ধু। জানলা দিয়ে দেখল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এক নাগারে বৃষ্টি দেখতে দেখতে বিভীষিকার মতন মেয়েটার মুখটা ভেসে উঠল। সেই ডাক, সেই অপ্রত্যাশিত বলা কথাগুলো, তারপর কখন যেন চোখটা লেগে এলো ওর। সন্ধ্যায় মায়ের শঙ্খধ্বনিতে সুধা সিন্ধুর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে জানলার সামনে এসে দাঁড়ালো। দেখল এখনো এক নাগারে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। কিসের একটা তাড়না সুধা সিন্ধু অনুভব করছিল। ফতুয়ার পকেটে হাত দিতেই বুঝল যে জিনিসটা এখন দরকার সেটাই নেই। অগত্যা ছাতাটা নিয়ে হাঁটতে লাগলো রাস্তার উপর দিয়ে। সোডিয়াম ভেপার ল্যাম্পগুলো রোজকার নিয়ম মেনে জ্বলছে। গলির মোড়ে শঙ্কর কাকার দোকানের সামনে এসে সুধা সিন্ধু দাঁড়ালো। বলল, শঙ্কর কাকা, 4টে সিগারেট দিও তো। সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিল সুধা সিন্ধু। ওপাশের বাড়ি থেকে আকাশবাণী কলকাতার সন্ধ্যাকালীন অনুষ্ঠান চলছে। তারপর একটা সুর গুনগুন করতে করতে সুধা সিন্ধু ছাতা মাথায় ফাঁকা রাস্তার উপর দিয়ে বৃষ্টি ভেজা পথে বাড়ির দিকে গেল। যত সম্ভব মোহাম্মদ রফির গান। বাড়ি ফিরে সুধা সিন্ধু নিজের ডেস্কে গিয়ে বসল। সামনে রাজীবের 3rd সামেটিভ রেভলিউশন, তাই একটা টিউশন টেস্ট নেবে বলে ঠিক করেছে সুধা সিন্ধু। সেই অনুযায়ী বইপত্র নিয়ে বসেছে। ঘরের মাথায় সিলিং ফ্যানটা মৃদু গতিতে ঘুরছে। বাইরে বৃষ্টির রেশ অনেকটা কমে এসেছে। প্রশ্ন বানাচ্ছে আর থেকে থেকে কেমন যেন আনমনা হয়ে যাচ্ছে। হঠাৎ ওর নজর পড়ল পাশের আলনাটায়। দেখল সকালে যে ফতুয়াটা পরে পড়াতে গেছিল তার পকেট থেকে একটা রুমাল উঁকি মারছে। সুধা সিন্ধু উঠে গিয়ে রুমালটা বের করে আনলো। দেখতে থাকলো ভালো করে। দেখল রুমালের প্রান্তে নকশার আকারে মেয়েটার নাম লেখা। নরম স্পর্শে হাত বুলোতে লাগলো। একটা ভালো লাগা খেলে গেল সুধা সিন্ধুর মধ্যে। সুধা সিন্ধুর আবার মনে পড়ে গেল দুপুরের ঘটনাটা ছবির মতন। সুধা সিন্ধু ভাবল, রুমালটা ব্যবহার্য হলেও শখের বটে, কিন্তু এটা ফেরত দেবে কিভাবে? বাড়িতে গিয়ে তো দেওয়া যায় না। তাহলে হঠাৎ ওর মনে পড়ে গেল মেয়েটা বলেছিল মহাবিদ্যালয়ের সামনে কোনো একটা বাড়িতে মেয়েটা নাচ শেখায়, কিন্তু ঠিকানা তো ওর জানা নেই। পরক্ষণেই ভাবলো নিশ্চয়ই কাছে পিঠে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। সুধা সিন্ধু ঠিক করলো আগামীকাল অফিস থেকে একটু এমার্জেন্সি লিভ নিয়ে একটু আগে ভাগে বেরিয়ে আসবে। মনে মনে একটু উৎফুল্ল হলো, সাথে একটু ভয়ও পেল। আচ্ছা, ওর মনের ভাব মেয়েটা জানতে পারলো কি করে? সত্যি মেয়েরা সব বুঝে। একটু আগে সুধা সিন্ধুর মা
চা আর মুড়ি দিয়ে গেছে। সুধা সিন্ধু এক মুঠ মুড়ি মুখে দিয়ে চায়ে চুমুক দিয়ে প্রশ্ন বানানোর কাজে মন দিল। পরদিন বিকেলে সুধা সিন্ধু মহাবিদ্যালয়ের সামনে এসে দাঁড়ালো। এদিকে রাস্তায় খুব একটা যানজটের ভয় নেই। দু একটা টোটো, মোটর বাইক আরোহী, সাইকেল আরোহী, এদেরই যে আনাগোনা। সুধা সিন্ধু এগিয়ে গিয়ে এদিক ওদিক জিজ্ঞাসা করতে লাগলো। অবশেষে ঠিকানা পাওয়া গেল। রাস্তা ধরে 500 মিটারের ব্যবধান। পৌঁছে সুধা সিন্ধুর চোখ পড়ল একটা বাড়ির একতলার বারান্দার দিকে। বাইরে লেখা আছে নৃত্যালয়। ভেতরে একটা মেয়ে নাচছে। ওকে দেখে বাকি মেয়েগুলো নাচছে। হোম থিয়েটারে গান বাজছে। আহা, ভারী মিষ্টি লাগছে মেয়েটাকে। কি সুন্দর গানের তালে তালে নেচে চলেছে, যেন সেই গানের অন্তরাগে নিজেকে ভাসিয়ে দিয়েছে। সুধা সিন্ধুর মুখে ওর অজান্তে হাসি খেলে গেল। বিহল নেত্রে চেয়ে রইল অনুলেখার দিকে। গান শেষ হলে অনুলেখা বাইরে বেরিয়ে এলো। আপনি যে আসবেন আমি তা ভাবতে পারিনি। তা ঠিকানা কোত্থেকে পেলেন? অত কঠিন কিছু নয়, এই জিজ্ঞাসা করলাম এদিক ওদিক, তারপর খুঁজতে খুঁজতে এখানে। তা বলুন, কিছু বলবেন বলে কি এখানে এসেছেন? সুধা সিন্ধু ওর ব্যাগ হাতড়ে একটা রুমাল এগিয়ে দিল। আগে আপনার রুমালটা। আগের দিনের মতন সেই ভয়, অপ্রস্তুত, বিস্ময় মেশানো ভাবটা আজ আর দেখা গেল না সুধা সিন্ধুর মধ্যে। বরং আজ সে তৈরি হয়েই এসেছে। কিন্তু কথা বলার সময় সুধা সিন্ধু একভাবে মেয়েটার দিকে চোখে চোখ রেখে কিছু বলতে পারল না। বেশিরভাগ সময় অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলল। ও, এটা ফেরত দিতে এসেছেন? বাহ, বেশ যত্নবান তো আপনি। আমার যত্নশীল ছেলে খুব পছন্দ। কথাটা শুনে সুধা সিন্ধুর মুখটা লাল হয়ে গেল। লজ্জাবতীও যেন ওর কাছে হার মানবে। বাড়ির গেট লাগোয়া একটা লতা জাতীয় গাছ রয়েছে। সেটা একটা লাঠিকে আরোহণ করে দোতলার ব্যালকানিতে এসে পড়েছে। হাওয়ার ঝাপটায় রাশি রাশি ফুল থেকে মিষ্টি গন্ধ চড়াচড়টাকে ভরিয়ে তুলেছে। আচ্ছা, আমি তাহলে চলি। যদিও সুধা সিন্ধুর মন অন্য কথা বলছিল। আরেকটু থাকতে ক্ষতি কি, একটা সুন্দর মুহূর্ত। কিন্তু না, সুধা সিন্ধু দমন করলো সেটা। এই বলে একটা চিরকুট সুধা সিন্ধুর দিকে এগিয়ে দিল অনুলেখা। সুধা সিন্ধু চাইল। আপনি দেখছি বড্ড ব্যস্ত মানুষ। আদৌ ওটা ব্যস্ততা না থেকে যাওয়ার ভয়? সুধা সিন্ধু কাঁপা কাঁপা হাতে চিরকুটটা নিল। শুধু বেরিয়ে যাওয়ার আগে শুনতে পেল অনুলেখা বলছে, নিন, ধরুন এটা। কি হলো, ধরুন, সময় পেলে যোগাযোগ করবেন। রাস্তায় আকাশ কালো করে বৃষ্টি নামল। খবরে বলেছিল 2 দিন দক্ষিণ বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। সুধা সিন্ধু বাস স্টপেজে এসে দাঁড়িয়ে আছে। মাথার উপরে শেড রয়েছে। বহু পুরনো জায়গায় জায়গায় ফুটো। সে ফুটোগুলো দিয়ে এক নাগারে জল পড়ে মেঝেটা ভিজিয়ে দিয়েছে। সুধা সিন্ধুর হাতেই ওই চিরকুটটা ছিল। সুধা সিন্ধু চিরকুটটা খুলে দেখল একটা নাম্বার লেখা আছে। তারপর আর কি, এভাবেই চলতে লাগলো বন্ধনহীন গ্রন্থিটা। সবিস্তারের ব্যাখ্যার সময় এখন নয়, কারণ প্রেমের চলন শুরুর দিকে কেমন হয় সেটা বোধ করি সবারই জানা। তাই ডাল ভাতের স্বাদে আর কি বা অভিনত্ব আছে আমাদের কাছে। যারা এর ভিতরের স্বাদটা গ্রহণ করতে পেরেছে তারাই অভিনবত্বটা পেয়েছে। ওরা ঘুরতো, বেড়াতো, গল্প করত, কিন্তু সুধা সিন্ধু কথার বদলেই কথা বলতো। ওর বেশিও না কমও না, একটা দূরত্ব কাজ করতো ওর মধ্যে। সে যে কিরকম দূরত্ব সেটা সুধা সিন্ধু বুঝতে পারতো না। বাইরে অনুলেখার কাছে যতটা না গুটিয়ে থাকতো, 4 দেওয়ালের মাঝে ওই একাকী মনেও অনুলেখাকে আসতে দিত। গল্প করত, পাশাপাশি বসতো, হাতে হাতে ধরতো,
বিনিদ্র রাত্রি যাপন করতে করতে ওরা ঘুমিয়ে পড়ত। এত কিছুতে কিন্তু বাস্তবের থেকে সম্পূর্ণ ভিন্ন ফল দেখতে পাওয়া যেত। সুধাসিন্ধু এখানে বড্ড রসশীল, কোনো জড়তা নেই, নেই কোনো লজ্জা, আছে একরাশ ভালো লাগা আর ভালোবাসা। কিন্তু বাস্তবিক অনুলেখার সাথে এই অনুলেখার অনেকখানি পার্থক্য লক্ষ্য করা যেত। সেটা দেখেও সুধাসিন্ধু এড়িয়ে যেত। তারপর একদিন কেমন করে যেন অকাল পাতা ঝরা শুরু করলো, গাছে গাছে পাতাগুলো খসে যেতে লাগলো, হরিত গাছের ডালগুলো যেন বিবর্ণ হয়ে এলো, সূর্যের দীপ্তি কমে পশ্চিমী ঝঞ্ঝা এলো। সেই ঝঞ্ঝার পর আর বসন্ত এলো না। নাচের ক্লাস শেষের পর অনুলেখা আর সুধাসিন্ধু পাশাপাশি হাঁটছে। আর ঘন্টাখানেক বাদে সন্ধ্যা নামবে। সুধাসিন্ধুর হাতটা মাঝে মধ্যে অনুলেখার হাতের সাথে ঠেকছে, কিন্তু সবটা দিয়ে কেউই একে অপরের হাত ধরছে না। বিকেলের বাতাস আশেপাশের গাছগাছালিগুলোকে ছুঁয়ে যাচ্ছে। মৃদু মর্মর শব্দে ওরা শরতের গান গাইছে। আজ মেয়েটাকে একটু বেশি চুপচাপ দেখাচ্ছে। সেই প্রথম দিনের উৎফুল্লতা আজকের আলাপে নেই। আজ সুধাসিন্ধুই প্রথম কথাটা বলল, চা খাবেন? খাওয়ালে নিশ্চয়ই খাবো। চলুন তবে। পাশাপাশি দুজন বসে। কথা যেন আজ বানাতে হচ্ছে ওদের। আপনি আপনি কিছুই বেরোচ্ছে না। আচ্ছা মাস্টার মশাই, আমাকে আপনার কেমন লাগে বললেন না তো? এবার সুধাসিন্ধু আর কোনো কথা বলে না। ও কি করে বলবে যে ওর মধ্যে অনুলেখাকে নিয়ে কোনো সংশয় নেই? হয়তো শব্দটার মধ্যে যে অন্ধহীন প্রগাঢ়তা লুকিয়ে রয়েছে সেটাও মুখে বলবে কি করে? তাই হয়তো আজ সঙ্গে করে নিজের সমস্তটা নিয়ে এসেছে। চুপ করে আছেন কেন? বলুন যা জিজ্ঞাসা করছি, সংশয়ের কারণ। উত্তর হিসাবে সুধাসিন্ধুর কাঁধের ঝোলানো ব্যাগ থেকে কতগুলো সাদা খামের বান্ডিল বার করে। তারপর একটা চাপা শ্বাস ফেলে ওগুলো অনুলেখার দিকে এগিয়ে দেয়। অনুলেখা হাত বাড়িয়ে ওগুলো নিল। নীরবতার শব্দ আছে ওতে। সময় থাকলে পড়বেন। আজ উঠি। অনুলেখা বাধা দিল না। সুধাসিন্ধু মিলিয়ে যাওয়া অবধি চেয়ে রইল। তারপর সরু রিবনের গিটটা খুলে খাম বার করল। খামের গায়ে লেখা আছে একাকীর স্বপ্নভঙ্গে। নির্বিকার ভঙ্গিতে অনুলেখা চেয়ে রইল। মিশ্র ভাবাবেগের মধ্যে কি যে লুকিয়ে রয়েছে সেটা বোঝা গেল না, কিন্তু সুধাসিন্ধুর বলা শেষ কথাটার মধ্যে একটা আশ্বাস লুকিয়েছিল। নীরবের আশ্বাস, নির্বিকার আশ্বাস। ঘড়িতে তখন রাত 9টা। বিছানায় বসে এক একটা খাম থেকে চিঠি বার করে পড়ছে অনুলেখা। গল্পের আকারে যেন একটা মানুষ তার অনুভূতিগুলোকে লিখেছে অনেকটা সময় নিয়ে। ভিতর থেকে যে একটা পুরুষ মানুষ এতটাও সুন্দর অনিন্দ হতে পারে তা সত্যিই মেয়েটা কল্পনা করতে পারেনি। পড়তে পড়তে মেয়েটার হাতটা যেন কেঁপে উঠছে মাঝে মাঝে। কিছু সময় হাসছে তো কিছু যেন খুবই গম্ভীর হয়ে যাচ্ছে। কি আছে না আছে ওই লেখাগুলোতে সেটা অনুলেখাই জানে। আমরা শুধু জানি ওতে যত্ন আছে, ভালোবাসা আছে। হঠাৎ করে অনুলেখার ফোনটা বেজে উঠল। ছোট্ট ঘোলাটের সবুজ স্ক্রিনটায় একটা নাম ভেসে উঠেছে, ধৃতিমান। হ্যালো। হ্যালো, কতবার ফোন করছি বলো তো তোমায়? আসলে কি বলো? হাজারটা প্রশ্ন। অনুলেখা আর সুধাসিন্ধুর মাঝে ধৃতিমান নামের এই তৃতীয় ব্যক্তি কে? আসলে বছর কয়েক আগে অনুলেখার বাবার কাছে একটা সুশিক্ষিত পরিবারের তরফ থেকে একটা সম্বন্ধ আসে। ছেলের নাম ধৃতিমান গাঙ্গুলি। কর্মসূত্রে ইতালিবাসী, অত্যন্ত ভদ্র, মার্জিত এবং শালীন। ব্যাস, এত ভালো সম্বন্ধ কেউ ছাড়ে?
তারপর উভয় পরিবারের সাক্ষাৎ, ওদের দুজনের সাক্ষাৎকার, আস্তে আস্তে চেনা, তারপর ভালো লাগা এবং সব শেষে ভালোবাসা। এই হলো ধৃতিমান গাঙ্গুলির কাহিনী। হ্যালো অনু, হ্যাঁ বলো কি হলো? সবকিছু যেন জট পাকিয়ে গেল, মনের অনুভূতিগুলোও যেন স্থিরতা রাখতে অক্ষম হচ্ছে। বদ্ধ ঘরে আর বসে থাকতে ভালো লাগছে না অনুলেখার। ঘর থেকে বেরিয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশে চাঁদ আজ সম্পূর্ণ রূপ নিয়ে ভেসে রয়েছে, মৃদুমন্দ রাতের বাতাস বইছে। বাড়ির পিছনের লম্বা লম্বা নারকেল গাছগুলো দুলে উঠছে। মাঝে মাঝে রাতের প্রহরীরা কিচকিচ শব্দ করে উড়ে যাচ্ছে। অনুলেখা ছাদে পায়চারি করতে করতে বলতে থাকলো আজকে বিকেল থেকে ঘটে যাওয়া যাবতীয় ঘটনার বৃত্তান্ত। সবটা শুনে ধৃতিমান বলল, এত কিছু হয়ে গেল তাও তুমি আমাকে জানালে না অনু? কি আর জানাবো ধৃতি, খেলার ছলে এতটাও এগোবো আমি ভাবিনি। তুমি খুব বাজে কাজ করেছো অনুলেখা। এভাবে সুধা সিন্ধুর অনুভূতি নিয়ে খেলা তোমার একদমই উচিত হয়নি। ধৃতিমান, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। এমনটা তো আমিও চেয়েছিলাম না। আজই নিজের কাছে যেন নিজে বিরক্ত হয়ে উঠেছি। দেখো অনুলেখা, তুমি যা করেছো সেটা তো আর বদলাতে পারবে না, তাই না? কিন্তু এই যে তুমি নিজের কাছে নিজের দোষটা স্বীকার করেছো, এটাই অনেক। ওর যা যৎসামান্য স্মৃতি তোমার কাছে আছে, তুমি সেটা নষ্ট করে দাও। রাখছি আমি, গুড নাইট। কাল আবার কথা বলবো, কেমন? ফোনটা কেটে গেল। অনুলেখা জ্যোৎস্নালোকিত রাতের মাঝে দাঁড়িয়ে রইল বহুক্ষণ। সেই যে দেখা হলো, তারপর কেমন করে মেয়েটা যেন হারিয়ে গেল। মা দুর্গা এলো শরতের আকাশ রাঙিয়ে। বিজয়ার সন্ধ্যায় ফাঁকা মণ্ডপে জ্বলা প্রদীপ রেখে গেল দীপাবলির আলোকোজ্জ্বল ফিরে আসার আশ্বাস। মা দুর্গা তার কথা পূরণ করে আকাশের গায়ে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিল পাতা ঝরার বেলাকে। ধারাবাহিকতায় মুছে যেতে লাগলো সময়রা ওদের জীবনের বর্তমানের প্রত্যাহিক পাতা থেকে। কোনোভাবেই আর যোগাযোগ হয়ে ওঠে না উভয় পক্ষের। কোন একা তরফ থেকে প্রথমে সেটা বন্ধ হয়, তারপর নিরাশার হাতছানিতে সুধা সিন্ধু তার কাছে চলে যায়। মাঝে ওর স্টুডেন্টের থার্ড সামেটিভ এভলিউশনের জন্য টানা 2 মাসের ছুটির পর নতুন ক্লাসে বছরের নতুন দিনে যখন ওই বাড়িতে ওই ঠিকানায় পা রাখে, সেখানে মেয়েটার শেষ খবরটুকু পাওয়া যায়। অনুলেখার বিয়ে হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। ছেলেটার নাম ধৃতিমান গাঙ্গুলি। এখন অনুলেখা ওর হাজবেন্ডের সাথে পাকাপাকিভাবে প্রবাসী বাঙালি হয়ে সুখে জীবন ধারণ করছে। ঋণী খামগুলোর জন্য দিন শেষে সুধা সিন্ধুর মন কেমন করত। দিন শেষে পাখিরা তাদের বাসায় ফিরত, মানুষগুলো তাদের কর্মকাণ্ড সেরে বাড়ি ফিরত। মাঝে মাঝে ঝুলি করে আনতো কত শত গল্প। কিন্তু সুধা সিন্ধুর না পাওয়া উত্তর ফিরত না ওর কাছে। একদিন ওরাও অপেক্ষার গণ্ডি পার করে দিগন্তের পথে অজানা শহর, অজানা গন্তব্যে পাড়ি দিয়েছিল। আজও অনেক প্রশ্ন ওর কাছে জমা আছে। এখনো সুধা সিন্ধু অপেক্ষায়। কিসের জন্য, কার জন্য? অনুলেখার, নাকি ওই ঋণী খামগুলোর জন্য? অন্য একজনের জন্য, যার গল্প হয়তো আমরা জানি না। ঘড়ির টিক টিক শব্দের সাথে রাতের প্রতিটা নিস্তব্ধতা প্রহর গুনছে বিশ্রামের। বিশ্রামের পর নতুন শুরুর। চেয়ারের উপর হাঁটু মুড়ে বন্ধ চোখে সিলিংয়ের দিকে চেয়ে আছে বর্তমানের সুধা সিন্ধু ভৌমিক। রাতের মূর্তিমান সূচিভেদ্য অন্ধকারে ঘরময় বসে রয়েছে। শুধু জেগে রয়েছে এখনো একজন অন্ধকারে অপেক্ষার বাতিটা নিয়ে।
এতক্ষণ আপনারা শুনছিলেন সোহম মজুমদারের লেখা গল্প নীরবতার গল্প। গল্প পাঠে ছিলাম আমি তুষার, আমার সঙ্গে ছিল অনন্যা এবং সোহম। ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন গল্পের সঙ্গে। টাটা।